প্রতিদিন প্রাতকালে ঈশ্বর প্রার্থনা, আরাধনা, আর তারপর বিদ্যাধ্যয়ন, অর্থ সঞ্চালন ইত্যাদি ওনার দৈনিক কার্য হয়ে উঠেছিল। ধীরে ধীরে চন্দ্রগুপ্ত বিদ্যায় পারঙ্গত হয়ে উঠলেন। একদিন আচার্য চাণক্য শিষ্যদের বললেন, প্রিয় শিষ্যরা, কুলপতি আমার প্রার্থনা স্বীকার করেছেন। এবার আমি কেবল অর্থশাস্ত্রই পড়াব, তারপর আমার গুরুদক্ষিণা সম্পূর্ণ হবে আর আমি কার্যমুক্ত হব। কিন্তু আচার্য, আমাদের রাজ্যের যা অবস্থা, শুধু জ্ঞান শিখাতে হবে না, আমাদের শস্ত্রবিদ্যার শিক্ষার বেশি প্রয়োজন। আমাদের অস্ত্রশস্ত্রে পারঙ্গত করে তোলা উচিত। তাঁদের কথা মতো অস্ত্র শিক্ষাও দেওয়া হল। সকল বিদ্যায় নিপুণ করার পর আচার্য চাণক্য দুই যুবককে বললেন, যাও বৎস, এবার নিজ নিজ রাজ্যে ফিরে যাও। সিংহরণ, তুমি হচ্ছ মালব, আর চন্দ্রগুপ্ত, তুমি হচ্ছ মাগধ। এটাই তোমাদের মান সম্মান। তবে মান সম্মান কেবল রাষ্ট্রে সীমিত নয়, আর্যাবর্তকে ও ভারতবর্ষকে রক্ষা করতে হবে। তাহলেই বাস্তবিক সম্মান প্রাপ্ত হবে তোমরা। বিভিন্নভাবে সমস্ত রাজ্যে হামলা হতে পারে। মগধ মহারাজ নন্দ ও তো নিজেই নিজের রাজ্যকে পায়ের নিচে ফেলে মারাচ্ছে। এমন সুযোগে আর্যাবর্তকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া উচিত নয়। চন্দ্রগুপ্ত বললেন, এই চন্দ্রগুপ্ত মৌর্য আপনার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে মগধ বাঁচাবে, আর আজ এও প্রতিজ্ঞা করছে সাথে সমস্ত রাষ্ট্র ও আর্যাবর্তকেও বাঁচাবে। তোমার শক্তি জানি বৎস, মগধে গিয়ে সাধন সম্পন্ন করো। আমি পঞ্চন নরেশের সাথে বিচার বিবেচনা করব। সিংহরণ, সাবধানে থেকো। এরপরে চন্দ্রগুপ্ত মগধের উদ্দেশ্যে প্রস্তুতি শুরু করলেন। চাণক্য চিন্তা করছিলেন, মগধে গিয়ে সেনাবাহিনীকে সহযোগ করার জন্য কি কেউ প্রেরিত হতে পারে। পায়চারি করতে করতে চাণক্য অনেক দূরে চলে গেলেন। আশ্রমে প্রদীপের আলো জ্বলছিল, হয়তো চন্দ্রগুপ্ত তখনও অধ্যয়ন করছিলেন। চাণক্য কুটিরের দিকে এগিয়ে গেলেন। কে? আমি আচার্য। চন্দ্রগুপ্ত, তুমি এখনো ঘুমাওনি বৎস? গোটা আর্যাবর্ত ঘুমিয়ে রয়েছে আচার্য। এই অবস্থায় যদি আমিও ঘুমিয়ে পড়ি, আপনার লক্ষ্যের প্রাপ্তি কি করে হবে? তুমি ঠিক বলেছ বৎস। প্রদীপের আলো কমিয়ে আচার্য শুয়ে পড়লেন।